আইকনিক বিউটি কেয়ার স্টার ফ্যাশন অনুষ্ঠানে আমি দেবাশিস বিশ্বাস আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমাদের সাথে প্রতি পর্বের মতোই একজন বিশেষ অতিথি রয়েছেন এবং এই অনুষ্ঠানের সাথে খুব বেশি মানিয়ে যাওয়া বা মানিয়ে যেতে পারে এরকম একজন অতিথি কিন্তু আজকে আপনাদের সাথে বা আমাদের সাথে আছেন এবং তিনি তার জায়গায় তার ফিল্ডে অলরেডি একজন আইকন এবং তিনি হচ্ছেন বুলবুল টুম্পা। টুম্পা, কেমন আছো? আলহামদুলিল্লাহ দাদা, আমি আজকে এখানে বসে আছি দাদা, মনে হচ্ছে আমি ঘরে বসে আছি। সিরিয়াসলি আমাদের মনে হচ্ছে না যে আমি ইন্টারভিউ দিতে আসছি বা কিছু না। আমাদের সম্পর্কটাও তো এরকমই ঘরোয়া। টুম্পাকে যখন আমরা র্যাম্পে দেখতাম তখন আমরা টুম্পাকে খুব সাহসী, কনফিডেন্ট এবং হয় না যে আমি পারবো, আই ক্যান ডু ইট, এরকম একটা টুম্পাকে আমরা প্রথমে আবিষ্কার করেছিলাম। তো এই সাহসটা, এই কনফিডেন্সটা টুম্পার শুরুতেই কিভাবে এসেছিল? শুধু না দাদা, আমি আসলে কাজটাকে ভালোবাসি, আর মেয়েরা পারে না এই জিনিসটা আমি কখনো চাই না যে শুনবো আমি মেয়ে দেখে আমি পিছিয়ে থাকবো। আমি চিন্তা করেছি আমি মানুষ, ছেলেরাও মানুষ, মেয়েরাও মানুষ, তো আমি মানুষ হিসেবে কাজ শুরু করেছি। আমাকে দেখে জানি আরো কিছু মানুষ সেই সাহসটা, সেই কনফিডেন্সটা পায়। তো যখন তুমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসলে কোনো থাকে না কোনো, তখন ইয়াং, এখনো তুমি ইয়াং, আমিও ইয়াং, আমরা কখনো ওল্ড হব না, কিন্তু তখন ইয়াঙ্গার ছিলাম। তো সেই সময় হয় না যে প্রতিবন্ধকতা থাকে বা থাকে না এমন কিছু যেটা তোমাকে একটু ভাবিয়ে তুলেছিল যে না, ইন্ডাস্ট্রিতে মনে হয় থাকা যাবে না, এরকম হলে এরকম কিছু হয়েছিল তোমার সাথে? দাদা, আপ ডাউন তো থাকেই সবার। আমরা কাজ করতে করতে, যেহেতু আমি ফ্যাশন রিলেটেড, ফ্যাশন শো নিয়ে শুরু আমার, ওইটা নিয়ে আমি কাজ করি। সো ওই জায়গাটাতেই আমি কাজ করে গেছি। আমি আসলে কখনো চিন্তা করিনি আমি কোন জায়গায় যাবো, আমি কাজটাকে ভালোবেসেছি তাই কাজ করে গেছি। কাজই কিন্তু আমাকে নিয়ে আসছে আজকে। আমি আমার কাজ, আমি পরিশ্রম করেছি, আমি প্রচুর টাইম মেনটেন করেছি, আমি প্রচুর কাজ করেছি দাদা। আমি কখনো কোনো কাজকে ছোট করে দেখিনি। আজকে যদি বুলবুল টুম্পা তোমার সামনে বসে থাকে অ্যাজ এ আর্টিস্ট হিসেবে, সেটা হচ্ছে আমার কাজ। ডেফিনেটলি এটা আমরা জানি যে বুলবুল টুম্পা একজন অত্যন্ত পরিশ্রমী, মেধাবী তো আছেই, কিন্তু পরিশ্রমটা বুলবুল টুম্পাকে আজকে এই জায়গায় এনে সেটা আমরা অনুভব করি। আমার প্রশ্ন হচ্ছে যে যখন বুলবুল একেবারেই নবাগতা এবং কাজ করছে, ভালো ভালো কাজ করছে, টুম্পার কাছে কি কখনো এরকম অফার এসেছিল যে টুম্পা তুমি আমার হয়ে কাজ করো, বিনিময়ে তুমি যা চাও আমি তোমায় দেবো, এরকম কোনো অ্যাঙ্গেল এসেছিল কিনা? নতুন মানুষ কাজ করে তখন মানুষ ভুলবেই। আমিও যে পাইনি তা না, আমারও অনেক কথা বলেছি। আচ্ছা, কিরকম অফার, মানে এমনি জাস্ট জানতে চাচ্ছি। এরকমই বলেছিল? এরকমই। বাট আমি সবসময় কাজটাকে ভালোবেসেছি। ইগনোর করেছিলে কি করে? ইগনোর করেছি, আমার চাহিদা কম, লোভ কম। এক্স্যাক্টলি। আমার কখনো ওই এক লাফে আমার উঠতে হবে তা না, আমি আমার পরিশ্রম দিয়ে উঠতে চেয়েছি এবং সেটাই করছি। তো এখনকার সেই সময়ের তোমরা যারা ছিলে, এই যে কাজ করে 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 আজকে এই অবস্থানে, এই সম্মানের জায়গায়, হ্যাঁ, যেখানে মানুষ তোমাদেরকে বা তোমাদের জগতের মানুষ তোমাদেরকে সমীহের চোখে, শ্রদ্ধার চোখে, সম্মানের চোখে দেখে, কিন্তু ইদানিং যারাই কাজ করছেন, ওই যে অফারের কথা বলছি, এই অফার কিন্তু এখন দ্বিগুণ হয়েছে। হ্যাঁ, এখন কিন্তু আইফোন আর 7, 8 নেই, 16 পর্যন্ত চলে এসছে। ওইটাই বলছি যে যাদের হাতে এখন আইফোন 16 আছে, যারা ইউজ করছে, আমি সবার কথা বলবো না। ওই ছোট সাদা আইফোন বের হয়েছে, হ্যাঁ, ছোটগুলো আমার ভাই আমাকে সৌদি থেকে পাঠিয়েছিল, তখন আমার সেজু ভাই, তো পাঠানোর পর আমি একদিন ইউজ করেছি, পরের দিন আমার ভাইনাকে দিয়ে দিয়েছি। মানে আমি এটার সাথে কমফোর্ট ছিলাম না, ওই একদিনে আমার বিরক্ত লেগেছে। না, শুধু তুমি আইফোনের ক্ষেত্রে কমফোর্টেবল ছিল তাই না, পাশাপাশি এই যে বিভিন্ন রকমের কুপ্রস্তাব, যেটাকে আমি বলি, বাট আজকালকার সময় অনেক দেখি যে কুপ্রস্তাবগুলো খুব তাড়াতাড়ি গৃহীত হচ্ছে এবং তাতে কি তাদের যোগ্যতার জায়গা থেকে তো তারা সেরকম কেউ না, কিন্তু তারপরেও তারা কতদিন বা কতটুকুন সময় তোমাদের মতো নিশ্চয়ই এরকম লং রানে টিকে থাকতে পারবে কি বলে মনে হয় তোমার? দাদা, আমি একটা জিনিস মানি, ম্যান টু ম্যান ভ্যারি করে, হ্যাঁ, পার্সন টু পার্সন ভ্যারি করে। এখন কে কোথায় যাবে, কে কতটুকু নিবে, একান্ত তার পার্সোনাল ব্যাপার। এখন কেউ যদি চায়, কিন্তু হ্যাঁ, এক্স্যাক্টলি, ক্যারিয়ারটা ভাববে না,
এখন মানুষ মনে করতেছে এই যে সোশ্যাল মিডিয়ার যুগ, শর্ট টার্মে যতটুকু তাড়াতাড়ি বেশি কিছু, কিন্তু তারা বুঝতেছে না যে এটা ক্ষণিকের জন্য। এক্স্যাক্টলি, এটা তো ক্ষণিকের জন্য। তুমি যখন পরিশ্রম করবা, ভালো কাজ করবা, সেটা দিয়ে মানুষ তোমাকে ডাকবে, সেটাই তোমার কাজই তোমাকে কথা বলবে ভবিষ্যতে। আমি যখন কাজ শুরু করি, আমি আমার গায়ের কালার নিয়ে দাদা এত কথা শুনেছি। আমি ট্যাং কালার নিয়ে আমি প্রচুর কথা শুনেছি। কিরকম? যে না মেয়ে চলবে না, বা কালো কালার কমপ্লেক্সন খারাপ। আমার জুয়েলারি টিভিসি, ধর আমার পাসপোর্ট জমা দেওয়া হয়ে গেছে এমবাসিতে, আমার এই এজেন্সিতে, আমার সব রেডি, আগের দিন আমাকে বলছে তোমাকে আমরা নিতে পারছি না। এরকমও আমি হয়েছি, কিন্তু কখনো আমি ভেঙে পড়ি নাই। আমার কথা হচ্ছে আমি তখন চিন্তা করেছি এটা আসলে আমার জন্য না, যেটা আমার জন্য আমি পরিশ্রম করি, যেটা তোমার সাথে আছে, তোমার ভাগ্যে আছে, ওটাই হবে। আমার প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা সেক্টরে কিন্তু ভালো মন্দ আছে দাদা। আমাদের বাইরে যারা কাজ করছে তাদের কিন্তু আমাদের থেকে ভয়ঙ্কর লাইফ লিড করে, কিন্তু আমরা মিডিয়ার পার্সন দেখে আমাদের নিয়ে অনেক কথা হয়, কিন্তু আমরাই পারি কিন্তু সুন্দর চোখে দেখে মানুষকে ভালোভাবে কাজ করাতে। সেটা যদি আমরা চেষ্টা করি আমরা পারবো না তা না। ভালো মানুষ আছে বলেই মিডিয়াটা আছে, গুণী মানুষ আছে বলেই মিডিয়াটা আছে। সব সেক্টরেই বলতেছে, সব সেক্টরে মানুষ কাজ করছে। তো দুই একজনের জন্য আমরা কখনোই সবসময় কেন আমরা ওই দুই একজনকে হাইলাইট করবো? তো আমি এটাতেও দ্বিমত, দুই একজনকে আমরা চাই না, আমাদের দরকার নেই সেই দুই একজনকে, মানে ওই হাইলাইট করতে। সো আমরা ভালো কাজ করছি, সেটাতেই আমি মনে করি সেই কাজটাকে মানুষ যদি আমরা পজিটিভলি সবার সামনে তুলে ধরি, তাহলে মানুষ বুঝবে যে ভালো কাজটাই বেশি হয়। একদম। তো এই যে তোমার এত মানে লং একটা রান ইন্ডাস্ট্রিতে, সেই র্যাম্পে হাঁটা থেকে শুরু করে আজকে তোমার নির্দেশনায়, তোমার অধীনে ছেলে মেয়েরা নতুন নতুন কাজ শিখছে, কাজ করছে, তো এই জায়গাটা, এই যে তুমি একটা ইনস্টিটিউট করেছো বা নিজেই একটা ইনস্টিটিউট হয়েছো, এই জায়গাটাকে তুমি কিভাবে দেখো? কখনো কি ভেবেছিলে যে এই পর্যায় পর্যন্ত তুমি যেতে পারবে? ওই যে দাদা প্রথমে বলেছি আমি কাজটাকে ভালোবেসে করেছি, কখনো কাজ আমাকে নিয়ে গেছে, কখনো এইভাবে চিন্তা করিনি, আর চিন্তা করতেও চাই না। আমি বর্তমানে যেই ভালো কাজটা করব সেটাই আমি ভবিষ্যতে কথা বলবে, এটাই আমি শিখেছি, এবং হাম্বলনেস শিখেছি, এবং মানুষকে রেসপেক্ট করতে শিখেছি, মানুষ কাজকে প্রায়োরিটি দিতে শিখেছি। সম্পর্ক এক জিনিস ভাইয়া, কিন্তু কাজ আর এক জিনিস। একদম একদম। হ্যাঁ, কাজ আমার কথা হচ্ছে তুমি যতই ভালো সম্পর্ক থাকুক না, কাজের ব্যাপারে যখন তুমি সেখান থেকে পাচ্ছ না, তবে কাজ কিন্তু তোমাকে বানিয়েছে, তো কাজটাকে প্রায়োরিটি দাও। না, আমিও বহু, যেহেতু একই ইন্ডাস্ট্রির লোক, আমারও অনেক কাজ করা হয়েছে তোমার সাথে। আমি সবসময় দেখেছি যে টুম্পা ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট হার ওয়ার্ক, এবং সে সবসময় কাজটাকে, যেটা তুমি বললে যে প্রায়োরিটি দাও, এটা ভেরি ট্রু। এবং সেখানে কোন তারকা র্যাম্প করছে বা কোন অখ্যাত শিল্পী র্যাম্প করছে সেটা তোমার কাছে ইম্পর্টেন্ট না, সবাই তোমার কাছে সমান, ওইভাবেই তুমি কাজ করেছো। তো এই যে একটা যে ইনস্টিটিউট, যেটা প্রথম উদ্যোগ করলে, এটা আজকে ব্যাপ্তি এত বড় হচ্ছে, তো এবং এখানে এত শত স্টুডেন্টরা কাজ করছে, এখান থেকে অনেকে বেরোচ্ছে যারা ভবিষ্যতে তারকা হয়ে বেরোচ্ছে, তো টুম্পার কিরকম লাগে এই অনুভূতিটা? আমার খুবই ভালো লাগে দাদা, আমি সো হ্যাপি, বিকজ আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে আমি তো বেশি দিন বাঁচবো না, ধরো কোনো মানুষই কেউ বলতে পারে না আমি অনেকদিন বাঁচবো, যে কোনো টাইমে মরে যেতে পারি। এই কাজটাই আমার বাঁচায় রাখবে, তারাই মিস করবে। এবং আমি যদি কাউকে কিছু দিয়ে যেতে পারি, একটা ভালো কিছু, আমি যখন থাকবো না, তারা ভালো কাজ করলে ওই যে ভালো কিছু তৈরি হবে। কিছু মানুষ তো থাকেই দাদা ভালো কিছু করার জন্য। এই জন্য বললাম যে আজকে আমি ঘরে মানুষের সাথে আড্ডা মারছি, অনেক সুন্দর করে অনেক কথা বলতে পারবো, মনের কথা বলতে পারবো, যে কাজের জায়গা থেকে আমি কাজটাকে ভালোবাসছি। এবং আমার ছেলেমেয়েরা যারা আমার স্টুডেন্টরা, তাদেরকে আমি আমার স্টুডেন্টের বাইরেও আমি কাজ করি, বিকজ সবাই কিন্তু একটা আশা করে একটা ভালো মানুষের সাথে কাজ করতে বা একটা প্ল্যাটফর্ম চায়। আমি চেষ্টা করি দাদা, কারণ আমরা কিন্তু এই টাকা পয়সা ধন দৌলত কেউ কবরে নিয়ে যেতে পারবো না। আমরা কি কাজটাকে, যেই ভালো কাজটা করে যাব, সেটাই মানুষ আমাদের বলবে যে মানুষটা ভালো ছিল। আসলে ওই ভালো কাজটাই পরবর্তীতে সম্পত্তি হয়ে ধরা দেয়। আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে যে টুম্পা যখন নতুনদেরকে গ্রুম করে, প্রথমে টুম্পা কোন কাজটা করে নতুনদের জন্য? কোন বাণীটা বা কোন কথাটা টুম্পা বলে? প্রথম বাণীটা ব্যবহার ভালো করতে হবে। আচ্ছা, ব্যবহারটা অনেক ইম্পর্টেন্ট দাদা।
আজকে তুমি যেখানেই যাও না কেন, যেই জায়গায় যাও না কেন, যেখানেই থাকো না কেন, একটা হাসি মুখে একটা মানুষের সাথে কথা বলা অনেক ইম্পর্টেন্ট। একদম এইটা অনেক ইম্পর্টেন্ট। তার সাথে সাথে টাইম মেনটেন আর পরিশ্রমটা শেখায়, যে যত পরিশ্রম করবো। আর একটা জিনিস আমি সবসময় বলি দাদা, গ্ল্যামার জগৎটা ক্ষণিকের, যতদিন তোমার গ্ল্যামার থাকবে, কিন্তু তার সাথে সাথে পাশে কিছু একটা করা উচিত। আমি এটা সবসময় বলি যে তুমি যাই করো না কেন, এটার বাইরেও আরেকটা কিছু কিছু তুমি যদি মিডিয়াতেই থেকে কিছু করতে চাও, সেটাও করা অপশন আছে, তো তুমি করো। গ্ল্যামার তুমি করবা, পাশাপাশি গ্ল্যামারে থাকতে তো আছোই, তার পাশাপাশি তুমি একটা কিছু করো। তাতে হয় কি, তুমি কখনো এই যে ধরো আমরা করোনার মধ্যে যে সাফারটা করেছি, সেটা কিন্তু মানে আমরা সার্ফারটা করার পরে আমরা যারা সার্ভাইভ করেছি, এই আমাদের রিয়েলাইজেশনটা হয়েছে। স্টার ফ্যাশন, স্টার ফ্যাশন। এই যে যখন স্টুডেন্টরা এসে দূর থেকে বা যখনই হোক, যে তুমি বসে আছো বিভিন্ন অনুষ্ঠানে, আমি দেখেছি এসে এসে তোমাকে সালাম করে, তোমাকে জড়িয়ে ধরে, তোমার কাছ থেকে আশীর্বাদ বা দোয়া চায়। তো এই যে আজকের অবস্থানের এই টুম্পার পেছনে অনেক স্ট্রাগল আছে, অনেক কষ্ট আছে। কোনো একটা স্ট্রাগলের গল্প শুনতে চাই, যেটা হয়তো এরকম যে টুম্পা চেয়েছিল তখন হচ্ছিল না, কিন্তু টুম্পা ওটা করে ছেড়েছে পরবর্তীতে। দাদা আসলে আমার না র্যাম্প নিয়ে কাজ, তো ওই জায়গাটা কখনো আমি নেগলেক্ট হইনি। আমি ওই জায়গাটা সবসময়, তানিয়া আপু বলো বা আমার সিনিয়র আর্টিস্টরা বলো, মৌ আপু বলো, সবাই আমাকে ভালোবাসে মোটামুটি, আমার ডিজাইনাররা বলো, ওই জায়গাটা ভালোবাসে। হ্যাঁ, তবে আমি ধরো টিভিসির ক্ষেত্রে অনেকবার এরকম ডিপ্রাইভড হয়েছে। হ্যাঁ, টিভিসির ক্ষেত্রে অনেকবার আমাকে এরকম না বলা, কমপ্লেক্সনের জন্য হোক বা যে কোনো কমপ্লেক্সন বলো, আর ধরো মানুষের চাওয়া পাওয়া অনেক কিছু থাকে, টার্মস এন্ড কন্ডিশনস, তো ওই কারণে হইতে পারে, আবার আমার সাথে যাই নাই, এরকম কিছু কারণে আমি অনেকবার হয়েছি, কিন্তু আমি কখনো ভাঙি নাই। আমি মনে করেছি যে আমি যদি ভালো কিছু করি, একদিন মানুষ মনে থাকবে। একদম। তো এই যে র্যাম্প দিয়ে মানুষকে আমি দেখিয়ে দিলাম যে তুমি কাজ করলে তুমি একটা পজিশনে যাবাই। সো পরিশ্রম করো, পরিশ্রম করলে তুমি তোমার জায়গাটা তৈরি করতে পারবা। এই যে তুমি এই যে ইনস্টিটিউশন করেছো, এবং যেটা আমরা বললাম যে অনেকে লাভবান হচ্ছে এখান থেকে, নতুন নতুন তারকারাও আসছে, তো এরকম আরো ইনস্টিটিউট হওয়া বা এই র্যাম্প জগৎটাকে বা ফ্যাশন ইন্ডাস্ট্রিটাকে গ্রো করার জন্য বা বড় করার জন্য এরকম ইনস্টিটিউটের কি প্রয়োজন আরো আছে বলে তোমার মনে হয়? অবশ্যই দাদা, আমি মনে করি সবার যার যার জায়গা থেকে সে যদি চেষ্টা করে, ভালো একটা ইন্ডাস্ট্রি আমরা দিতে পারবো ফ্যাশন রিলেটেড। দেখো দাদা, আমাদের দেশের অনেক মেয়ে বর্তমানে বিউটি প্রেজেন্টে খুব ভালো করছে এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, এখন না, অনেক আগের থেকে। সো এই যে আমাদের ছেলে মেয়েদের যদি ওদেরকে আমরা পিছন থেকে একটু সাহস দিই, একটু কাজ করার উৎসাহ দিই, বাইরে যেয়ে কিন্তু একটা মেয়ে পার্সোনালি দাঁড়াচ্ছে না, একটা মেয়ে তখন তাকে গ্রো করে তৈরি করে তখন যে বলতেছে আমি বাংলাদেশি, পুরো দেশটাকেই কিন্তু সে রিপ্রেজেন্ট করছে। সো এই জায়গায় ক্ষেত্রে আমি সবাইকে বলবো তাদেরকে উৎসাহ দিতে, সাহস দিতে, আমাদের দেশটাকে ভালো একটা পজিশনে নিয়ে যাচ্ছে। আর তাদেরকে যদি আমরা ভালো কথা বলি, উৎসাহ দিই, তারা আরো ভালো কাজ করবে। সো আমরা কিন্তু একা যাচ্ছি না, আমাদের দেশটাই নিয়ে যাচ্ছি। ভেরি ওয়েল সেড, ভেরি ওয়েল সেড। তো অনুষ্ঠানের অনেক তো গল্প হলো, অনেক কথাও হলো, অনুষ্ঠানের একটা টাইম লিমিট আছে, সেটাও প্রায় শেষের পথে, তবে এখনই ছাড়ছি না। একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা বুলবুল টুম্পাকে র্যাম্পের কথা তো অবশ্যই টিচার হিসেবে পেয়েছি, অগণিত শোতে পেয়েছি, অগণিত ফ্যাশন শোতে পেয়েছি, কিন্তু বুলবুল টুম্পাও কিন্তু ভালো ভালো কিছু অন্য জগতেও কাজ করেছে, অর্থাৎ কিছু মিউজিক ভিডিও করেছে, কিছু সুন্দর সুন্দর দৃশ্যায়নের কাজ করেছে। তো সেরকম একটা ভিডিও আমরা কালেক্ট করেছি, সেটা বুলবুল টুম্পাকে সারপ্রাইজ দেব বলেই রেখে দিয়েছি। যদি বুলবুল টুম্পার অনুমতি হয় তাহলে দর্শকদেরকে সেটা আমরা দেখাতে চাই। দাদা একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমার না পুরানো দিনের গান কাজ দেখতে খুব ভালো লাগে। আমি এরকম ছিল, এইটা না আমার খুব উৎসাহ লাগে যে এখন আমি এরকম, কিন্তু আমি একটা টাইমে এরকম ছিলাম। তো ভালো লাগে আমার, না একটা পজিটিভলি দেখি আমি। ঠিক আছে, আমরা পজিটিভলি ওই জিনিসটা আবার এখানে দেখতে চাই যদি অনুমতি হয়। হ্যাঁ শিওর। প্রিয় দর্শক, এবার সেরকম একটি বিষয় আপনাদের জন্য। স্টার ফ্যাশন, এটাকেই মনে হয় বলা হয় নস্টালজিয়া, তাই না? পুরোনো দিনে হারিয়ে যাওয়া, পুরোনো টুম্পাকে আমরা পেলাম, আরেক টুম্পার নতুন একটা রূপ টুম্পা নিয়ে বসে আছে আমাদের সামনে। এই রূপটাও অনেক সুন্দর।
এবং এরকমই সুন্দর কাটুক টুম্পার জীবন, এবং টুম্পার জীবন আরও বর্ণময় করার জন্য আমাদের আইকনিকের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার আছে, এটা আমাদের সবার প্রিয় টুম্পার থ্যাংক জন্য। ইউ দাদা, অনেক অনেক ধন্যবাদ। দর্শকদের জন্য বলবো সবাইকে পজিটিভ কথা বলবেন, সবাইকে দেখি হেসে কথা বলবেন, এবং সবার আমরা যেমন মানুষকে বাঁচিয়ে রাখতে পারি আমাদের কথা দিয়ে, So আমরা মানুষকে মৃত্যু চাই না, আমরা বাঁচিয়ে রাখতে চাই ভালো কিছু দিয়ে। So আমরা ওইটাই আশা করব আপনারা ভালো কথা বলে আমাদের বাঁচিয়ে রাখবেন এবং আমাদের দেশটাকে বাঁচিয়ে রাখবেন, আমাদের মানুষকে বাঁচিয়ে রাখবেন। ধন্যবাদ এবং থ্যাংক ইউ পিয়ালকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য। ইউ আর ওয়েলকাম। প্রিয় দর্শক, সময় চলে এলো সেই মহেন্দ্র খানের, অর্থাৎ এখন আমরা দেখব একটা ফ্যাশন ফটোশ্যুট এবং সেই সাথে একটা ফ্যাশন শো, এবং বলা বাহুল্যই সবটাই করেছেন আমাদের সবার প্রিয় কোরিওগ্রাফার পিয়াল হোসেন। Star Fashion. ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি বরাবরের মতোই আপনাদের ভালো লেগেছে, এবং আপনাদের ভালো লাগাই আমাদের অনুপ্রেরণা, আমাদের ভালোবাসা। আগামী পর্বে আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেবাশিস বিশ্বাসের সাথে থাকুন, চ্যানেল এসের সাথে থাকুন, এবং অবশ্যই সুস্থ ফ্যাশনের সাথেই থাকুন।